এবং পোশাক কখনো ধর্ষণের এক্সকিউজ হতে পারে না। যারা পোশাককে ধর্ষণের জন্য এক্সকিউজ হিসেবে পেশ করে তারা এক একজন ধর্ষক, যারা ধর্ষকের হয়ে সাফাই গাচ্ছে। যারা পোশাককে ধর্ষণের জন্য দায়ী করবে তাদের কাছে প্রশ্ন যে তাদের ধর্মে বা তারা যে দলে অনুসরণ করে সেখানে কোথায় লেখা আছে যে পোশাক ছাড়া বা বেপরদা নারীকে ধরে ধরে ধর্ষণ করতে হবে। এটা আমার তাদের কাছে একটা সাধারণ প্রশ্ন, একটা বোন হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে। দ্বিতীয়ত, সরকারের প্রতি আমাদের আগেও আক্ষেপ ছিল, এখনো আক্ষেপ আছে। প্রশাসনের প্রতি আমাদের সবসময় আক্ষেপ ছিল, কারণ তারা আমাদের নিরাপত্তা নিয়ে সবসময় উদাস। বর্তমানে নারী থেকে শিশু এবং সাধারণ মানুষ মারাত্মকভাবে অনিরাপত্তায় পড়েছে। জুলাই যে আমরা এত কষ্ট করলাম, এত তাজা প্রাণ গেল, তার প্রতিদান স্বরূপ আমরা তাহলে কি পেলাম? তাহলে কি আমাদের সাথে বেইমানি করা হলো? এই স্বার্থপরতা কখনই গ্রহণ করার যোগ্য না। আপু, আসিয়ার ঘটনাটা আপনার মনোজগতে কি প্রভাব ফেলে? আসিয়ার ঘটনা যখন প্রথমবার আমি শুনেছিলাম, আমি চেষ্টা করেছিলাম এড়িয়ে যাওয়ার, যেটা সত্যি কথা, আমি চেষ্টা করেছিলাম এড়িয়ে যাওয়ার। এরপর যখন প্রতিনিয়ত আসিয়ার খবরগুলো সামনে আসলো এবং গতকাল রাতে যখন আমি দেখতে পেলাম আরও একজন আসিয়া যার বয়স 8 সে ধর্ষিত হয়েছে, তখন আমি নিজেকে আরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমার মনে হয় এই মুহূর্তে সাধারণ জনগণ থেকে নিয়ে নারী থেকে নিয়ে পুরুষ থেকে নিয়ে শিশু যারই সক্ষমতা আছে তার উচিত এই মুহূর্তে প্রতিবাদ নামা এবং এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা চাই দ্রুত ধর্ষণের প্রকাশ্যে শাস্তি হোক। যতক্ষণ না ধর্ষণের কঠোর শাস্তি বাস্তবায়ন হবে তার আগ পর্যন্ত ধর্ষণ কখনই সম্ভব না। আপু, কেন আপনাদেরকে মাঠে নামতে হচ্ছে যে কোনো বিচারে? এই প্রশ্ন আমাদের যে কেন আমাদের বারবার মাঠে নামতে হচ্ছে, মাঠে নামার দায়িত্ব তো আমাদের না। আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের জায়গাটা অন্যখানে ছিল, কিন্তু আমাদেরকে আজকে মাঠে নামতে হচ্ছে কারণ আমাদের প্রশাসন বর্তমানে অক্ষম পর্যায়ে আছে, আমাদের প্রশাসন বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। আমরা কোনো জায়গায় আইন দেখতে পাচ্ছি না, কিছুতেই আমরা আইন বর্তমানে দেখতে পাচ্ছি না। বারবার কেন আমাদের মাঠে নামতে হবে? আমরা কেন মাঠে নামছি? আর কতগুলো আসিয়াকে হারালে এই ধর্ষণ শেষ হবে? চাইলে কি রাতের বেলা বের হতে পারেন? যখন নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করি। এখন প্রতিষ্ঠিত যে পোশাকের জন্য না, মানে ধর্ষক যে কোনো নারী কেন যে কোনো মানুষকে দেখেই তার মানে ব্যাপারটা ঘটতে পারে, আপনি কি বলবেন? এটা অবশ্যই আসলে পোশাকের জন্য বা কোনো আচার আচরণের জন্য ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, এই মানদণ্ডটা দাঁড়া করিয়ে দেওয়াটাই আসলে সবচেয়ে বড় ভুল। যদি এই জিনিসটা আসলে মানদণ্ডটা সঠিক হতো তাহলে কোনো শিশু, কোনো মাদ্রাসায় কোনো শিক্ষার্থী, সেটা ছেলে হোক মেয়ে হোক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিশু, কোনো নারী, কেউই আসলে ধর্ষণের শিকারটা হতো না যদি আমরা এখানে ধর্মকে মানদণ্ড দাঁড়া করাতাম বা অন্য কিছু। সবচেয়ে বড় সমস্যাটা আসলে আইনের প্রয়োগে। আইনের যখন আমরা কোনো প্রয়োগ করতে পারি না, ইমপ্লিমেন্টেশন করতে পারি না, তখনই আসলে এই সমস্যাগুলো ঘটে, যেটা আসলে আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি কি নিরাপদ? না, অবশ্যই না। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি নিজে আমার ক্যাম্পাসে অনেকবার হ্যারাসমেন্টের শিকার হয়েছি। শাহবাগ থেকে আসার পথের রাস্তাটাতে অসংখ্য নারী অসংখ্যবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আসলে ধর্ষকের কাছে পোশাক কোনো কিছুই না। আমরা বাইরের মানুষরা যত রকম মানদণ্ড দাঁড়া করাই, দর্শকরা আসলে পোশাকের ভেতর দিয়ে আসলে তাদের যেই চোখ সেটা দিয়ে তারা দেখে। পোশাক দিয়ে আসলে আমি নিরাপদ কিনা, আমার অন্য সহপাঠী নিরাপদ কিনা, এই মানদণ্ড আসলে কখনোই দাঁড়া করানো যাবে না, বিচার করা যাবে না। নাহলে আমি কখনো ধর্ষিত হতাম না, আমার ছোট বোন কখনো হ্যারাসমেন্টের শিকার হতো না, ছোট শিশু কখনো ধর্ষিত হতো না। এই জিনিসগুলো আসলে দাঁড় করানোই ঠিক। আপনি যখন হ্যারাসের শিকার হয়েছেন তখন কি বিচার পেয়েছিলেন বা প্রকাশ করতে সাহস পেয়েছিলেন? আমি নিজে সামাজিক ট্যাবুর কারণে হোক বা নিজের অদক্ষতার কারণেই হোক, আমি নিজে প্রথমেই সেটা বলতে পারিনি। এবং আমার ক্ষেত্রে যেটা হয় যে অসংখ্য নারীর ক্ষেত্রে, অসংখ্য মানুষের ক্ষেত্রে যেটা হয়, হ্যারাসমেন্ট পরবর্তী সময় তারা ফ্রিজ হয়ে যায়। ঘটনাটা থেকে বের হতে, সেই ট্রমাটিক সময়টা থেকে বের হতে তাদের আসলে অনেকদিন সময় লাগে। সেম জিনিসটা আসলে আমার ক্ষেত্রেও হয়েছিল। এবং বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে যে এই হ্যারাসমেন্টের ঘটনাটা ঘটছে, আমরা এই জিনিসটা কাকে জানাবো, কার কাছে জানাবো কিংবা কার কাছে যাবো, এই প্রসিডিওরটা সম্পর্কে আমি হয়তো 3 মাস আগ পর্যন্ত জানতাম না। সেখানে আসলে প্রশাসনেরও দায়বদ্ধতা আছে, সেই ক্ষেত্রে তো সিকিউরিটির দায়বদ্ধতা কিংবা হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা আছেই। আপু, তাহমিনা আপু যখন কথা বলছিলেন, তাহমিনা কিছুদিন আগে যাকে হ্যারাস করা হয়েছে তাকেও বলা হচ্ছে শাহবাগী। উমামা ফাতেমা যিনি প্রতিবাদ করছেন তাকেও বলা হচ্ছে শাহবাগী। আপনি যদি প্রতিবাদ করেন আপনাকেও বলা হবে শাহবাগী, অথচ আপনি প্র্যাকটিসিং মুসলিম। না, আসলে এই বাইনারিগুলো দাঁড়া করিয়ে দেওয়া উচিত না। এই যে শাপলার বিপরীতে শাহবাগী, শাহবাগের বিপরীতে শাপলাকে, এই বাইনারিগুলো দাঁড়া করিয়ে দেওয়া উচিত না। এগুলো দাঁড়া করালে আসলে
আমরা যে জিনিসটা নিয়ে বিচার চাই, যে জিনিসটা আমরা চাচ্ছি, যে ন্যায়টা আমরা চাচ্ছি, সেটা আসলে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তো এই দুর্বলতাটা আসলে কখনোই কোনো পক্ষের বা কারো সৃষ্টি করে দেওয়া উচিত না। আপু, ধর্ষকদের শাস্তি কি ইসলামী শরিয়া অনুযায়ী দেওয়া উচিত? ধর্ষকদের শাস্তি যে দেশের যে আইন, সেই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিটাই অবশ্যই নিশ্চিত করা উচিত। আমাদের দেশে অলরেডি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে। এরপরেও আসলে আমার কাছে মনে হয় সর্বোচ্চ শাস্তির চাইতে সেটার প্রয়োগটা আসলে সবচেয়ে বেশি করা উচিত, যে প্রয়োগটা আসলে আমাদের দেশে হয় না। প্রত্যেকটা আমি লাস্ট জেনেছি যে একটা ধর্ষণের শাস্তির বিচার এসেছে 6 বছর পরে। আসলে এই জিনিসটা কখনোই হওয়া উচিত না। ধর্ষণের শাস্তির বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অথবা নতুন করে সেটা তৈরি করে যত দ্রুত সম্ভব সেটা আসলে তৈরি করা উচিত। এবার সেটা যে শাস্তি দেওয়া হোক, সেটার ইমপ্লিমেন্টেশন এবং সেটা সচেতনতা আসলে সবচেয়ে বেশি তৈরি করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। পুরো বাংলাদেশে কি হচ্ছে, মানে আপনারা স্পেসিফিকলি কিসের জন্য আন্দোলনটা করছেন? মেইন কথা হচ্ছে যে আমাদের যদি বলা হয় কিসের জন্য আমাদের এখানে আসা, আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য আমাদের এখানে আসা। এখন যদি বলেন যে আমরা কিসের নিয়ে, কে আমাদেরকে নিরাপত্তা দিবে, তাহলে বলবো যে আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে যিনি, জাহাঙ্গীর, উনি থাকাকালীন সত্ত্বেও যদি আমাদের নারী নিরাপত্তা দিতে পারেনি, তাহলে তো ওনার মানে ওই চেয়ারে বসার যোগ্যতা নাই। এখন বলতে হবে যে এতটুকু মেয়ে, এখন আরেকজনের যোগ্যতা নিয়ে কথা বল, তোমার যোগ্যতাতে আমি বলবো কি আপনার যোগ্যতা কি? আপনি যেখানে বসে আছেন কিসের ভিত্তিতে, কিসের মধ্যে ভিত্তিতে, কার ভিত্তিতে বসে আছেন? গণ অভ্যুত্থানের আপনি নারী দেখছেন না? যখন আর নারীরা যখন লড়াই করছে, একটা ছেলে যখন একটা ইট মেরেছে, যখন একটা বাড়ি দিয়েছে, তখন পাল্টা যে মেয়েটা যে প্রতিবাদ করেছে, তখন কি বলেছে মেয়ে নাকি অন্য ছেলে? তখন কি এটা ভেদাভেদ ছিল? ছিল না। তখন এই ক্ষেত্রে যখন নারীর উপর এত হামলা, এত নিপীড়ন, তখন তো আপনার কথা আসে নাই কেন? আপনি কাদের উপর বসে আছেন? আমাদের উপরে তো বসে আছেন। আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন, তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপু, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন আসিয়া আসিয়া, হ্যাঁ। আসিয়ার ঘটনা একটু বলবেন? আসিয়া হচ্ছে মাগুরা জেলার মেয়ে, আমাদের ছোট বোন, 8 বছর একটা মেয়ে। আমি যদি বলি, এখন অনেকে বলে যে আমাদেরকে বলে আমাদের পোশাকের সমস্যা, তাহলে বলবো ওই মেয়েটা কি দোষ করছে যে পদ্মা করতো, যে হচ্ছে মাদ্রাসায় পড়তো? আমার বোন যে আসিয়া, যার কথা আপনি বললেন, ও কি দোষ করছে? ও কি বুঝে এগুলার? বলেন, 8 বছরের একটা মেয়ে, ও কি বুঝে? আমাকে উত্তর দিবেন আপনারা? পারবেন না। কি উত্তর দিবেন আপনারা? দিতে পারবেন যে ওইটা এইটুক মেয়ে কি বুঝে? ও খুন, ধর্ষণ, নিপীড়ন এগুলা কি বুঝে? ধর্ষকের শাস্তিটা আপনারা কি চাচ্ছেন? আমরা অবিলম্বে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, প্রকাশ্যে শাস্তি দিতে হবে। ফাঁসি হোক, যেটা হোক, যেটা মানে আমাদের খুন ধর্ষণের যেটা শাস্তি হয় ওটা দিতে হবে। আপনি কি নিরাপদ ক্যাম্পাসে বা সব জায়গায়? আমি প্রথমত আমি এখানকার ক্যাম্পাসে না, আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী, আমি এসএসসি দিব। তো 2024 থেকে গণ অভ্যুত্থানের পর থেকে আমি এখানে আছি, মানে জুলাই, আপনার মনে করেন জুলাই 5 তারিখ থেকে এই যে আমার হচ্ছে পথযাত্রা শুরু হয়েছে এখান পর্যন্ত। আমি মাঝখানে মাইরও খেয়েছি। মনে আছে আপনাদের 15 জুলাইতে এখানে একটা ছবি ভাইরাল হয়েছে যে একটা মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে, এবং আদ্রিতা আপু হচ্ছে যাকে নিয়ে এখন ট্রোল করে মানুষ, উনি আমাকে হচ্ছে কোলে করে নিয়ে যাচ্ছে, এবং ওনার জুনিয়র একটা আপু আছে এবং একটা ছেলে আছে, যাকে নিয়ে এই ছবিটা নিয়ে ট্রোল করতেছেন আপনারা। এখন এই যে দর্শনের বিরুদ্ধে আমরা আরেকটা কথা বলতে চাই, যারা আমাদেরকে ট্রোল করেন, যারা এখন বাংলাদেশ হচ্ছে জাতীয়বাদী দল বা আপনার জামাত শিবির যাই বলেন না কেন, যারা আমাদেরকে ট্রোল করেন, আমরা যখন তখন যদি প্রতিবাদ না করতাম, ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে যদি না দাঁড়াতাম, আমরা সামনে গিয়ে যদি মারগুলা না খাইতাম, তাহলে এতক্ষণে আপনাদের ওই ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা লাগতো। আপনারা আমাদেরকে এখন বাণিজ্য দিতে পারতেছেন, মানে কিছু বললেই শাহবাগী বলছে আপনাদেরকে। এই যে আমাদের ট্যাগ দিচ্ছে শাহবাগী, এই শাহবাগীরা যদি না থাকতো তাহলে এই জুলাই অবদান কখনোই সম্ভব ছিল না। আমি যে মার খাইছি আমার খবর আজ পর্যন্ত কেউ জানে না, আমি এখন পর্যন্ত প্রকাশ্যে আসিনি। আমি যে ওই মেয়েটা ওই যে কোলে করে নিয়ে যাচ্ছে 16 বছরের এই মেয়ে, আমি এখানে মার খাওয়ার কোনো কথা না। তো আমি 2 বার ভাবিনি যে আমার দেশের জন্য আসতে, কিন্তু যখন আমি নিপীড়নের সামনে পড়ে যাচ্ছি, আমি ধর্ষণের সামনে পড়ছি, আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? কোনো নিরাপত্তা দিচ্ছে? আমাকে দিচ্ছে না। তাহলে আমাকে আবারও বিরোধ রাস্তায় নামতে হচ্ছে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং আদ্রিতাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে খুব বাজেভাবে। আমি যদি আদ্রিতাপুর কথা বলবি, তাহলে বলবো আপনি মানুষ দেখে বিচার করেন, মানুষের কি করে না করে ওটার উপর আপনার ডিপেন্ডেন্ট করা উচিত না। আমি যদি বলি আমি আমার ফ্যামিলিতে সবার বিরুদ্ধে গিয়ে তখন আন্দোলন করছি, তখন আমাকে এইসব গালি দিচ্ছে, জঘন্য গালি দিচ্ছে যে তুই কি আন্দোলন করতে আসছিস, তোকে দেখাই দিব পরের বার। এখনো শুনতে হয়। কেন শুনতে হবে আমাদেরকে? যারা উপর মানে আমাদের এখান থেকে গিয়ে উপদেষ্টা হয়েছে, তারা কি করে?
তারা কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না? আপনাদের ছাত্র প্রতিনিধিও আছে সরকারে, হ্যাঁ, তারা কি করছে? আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এই যে ধর্ষকদের সর্বোচ্চ দাবি যেটা মৃত্যুদণ্ড, কেউ বলছেন যে ফাঁসি, কেউ বলছেন আপনার জনের সম্মুখে পাথর মেরে তাদেরকে আমি বলবো যে অবিলম্বে সেই সাথে হচ্ছে যারা এখানে যেহেতু বিচারের কথা বলা হচ্ছে, এটার সাথে যুক্ত হচ্ছে যে জাহাঙ্গীরের পদত্যাগ। আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে কোনো একটা গোষ্ঠী জাহাঙ্গীরকে সেখান থেকে অবসরণ কিংবা পদত্যাগের দাবিতে কাজ করছে, সেই দিক থেকে আপনি কী বলবেন? প্রথমত আপনি গোষ্ঠী বললেন, এটা গোষ্ঠী নামক কোনো কথা নেই। গোষ্ঠী কাকে বলা হয় বলেন তো আপনি? যে গোষ্ঠী বলে, আপনি যে বললেন যে গোষ্ঠী, কোনো একটা গোষ্ঠী। তা এখানে দাবি কে তুলেছে? আজকে দাবিগুলো এই নারীরা তো তুলেছে। নারীরা কি গোষ্ঠী হয়ে গেল? কোনো গোষ্ঠীর দলীয় লোক আপনার মনে হয়? না, সবাই তুলছে, সব বাংলাদেশের সবাই এই দাবিটাই তুলছে। জি, আপনার শিশু থেকে কিশোর এবং বয়স্ক থেকে সবাই শুরু করে এখন এই যে ধর্ষণের বিচার চাচ্ছে, অবিলম্বে ফাঁসি হোক বা পাথর ছোড়া হোক, যেটা হোক টাকা অবিলম্বে প্রকাশ্যে খুনিদের শাস্তি দেওয়া হোক। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসিয়ার ঘটনাটা বিশেষ করে এইটা আপনার মনোজগতে কি প্রভাব ফেলে? খুবই ভয়ঙ্কর একটি প্রভাব ফেলে, কারণ একজন বাচ্চা 8 বছরের, যার এখনো সে সাবালিকা হয়ে ওঠেনি, তাকে দেখে মানে কিভাবে কি এটা কি আদৌ সম্ভব? সে একজন বাচ্চা, তাকে আমরা স্নেহ করব, সে তার বোনের জামাই, সে সম্পর্কে দুলাভাইয়ের কাছ থেকে সে স্নেহ পাওয়ার যোগ্য, সে তো এই ধরনের নির্যাতন পাওয়ার যোগ্য না। তো এটা খুবই মর্মান্তিক এবং বলা চলে নারীদের জন্য খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন হয়ে দাঁড়াইছে, যে এখন সব নারী ভয় পাচ্ছে। এই বর্তমান সময়ে সবাই নিরাপত্তা চিন্তা করতেছে, যে আমি রাস্তায় বের হচ্ছি, এখন যদি কেউ মানে যে কেউ কিন্তু যে কোনোভাবে হেনস্থা করতেছে। আপনারা দেখছেন 2 দিন আগেও একটা মেয়েকে কিভাবে হ্যারাস করা হয়েছে এবং তাকে ফুলের সম্মাননা দিয়ে আবার বের করে আনা হচ্ছে। এটা কি আদৌ মানে যৌক্তিক বলে আপনার মনে হয়? না, আপনারা নিজেরা কতটা সেফ এই ঢাকা শহরে? বর্তমান পরিস্থিতিতে বলা চলে 95% নারীরাই সেফ না। কারণ হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে আপনি দেখেন শিশু থেকে শুরু করে বৃদ্ধা কেউ কিন্তু বাদ যাচ্ছে না। প্রত্যেককে বিভিন্ন জায়গায় প্রতিদিন আমরা ধর্ষণের মানে নিউজ আমরা প্রতিনিয়ত পাচ্ছি, এবং গতকালকেও দেখেন একদিনে 11 জনকে ধর্ষণ করা হয়েছে। এটা মানে কতটা দেশের পরিস্থিতি এবং অবস্থা কতটা খারাপ হলে এরকম আইনের শাসন যদি ঠিকভাবে প্রতিষ্ঠিত হতো এবং আইনের শাসনটা যদি সুন্দরভাবে বিচার হতো, তাহলে কি আজ এই সময়ে এসে এতজন নারী একদিনে ধর্ষিত হতো? কখনোই হতো না। তো আমরা চাইবো আসিয়ার যেন সুবিচার পায় এবং নারীরা যাতে নিরাপত্তা পায়, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেন এটা নিশ্চিত করে এবং যত দ্রুত সম্ভব এবং প্রকাশ্যে যেন দৃষ্টান্তমূলক ধর্ষককে শাস্তি দেওয়া হয়, যার ফলে এই ধর্ষণটা যেন কমে আসে। অনেক ধন্যবাদ।